এই কাহিনী শাহপুর নামের ছোট্ট একটি গ্রামের। সেই গ্রামের সোনিয়া নামের একটি মেয়ে বাস করত। সে তার সুন্দর মন ও তার নীল রঙের চোখের কারণে সবার প্রিয় ছিল। কিন্তু আল্লাহর দেওয়া সৌন্দর্য তার ভাগ্য বদলাতে পারেনি। সে অনেক গরিব ঘরের মেয়ে ছিল। তার বয়স যখন 2 বছর তখন তার বাবা মারা গিয়েছিল। এই আঘাতটা এমন ছিল যা শুধু সোনিয়ার মাকে ভাঙেনি, তার জীবনের সব খুশি কেড়ে নিয়েছিল। এখন মা তার মেয়েকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল। প্রথম সোনিয়ার মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু ধীরে ধীরে রোগ যখন তাকে দুর্বল করে দিল তখন সে 4 কদম হাঁটারও উপযুক্ত ছিল না। মাত্র 14 বছর বয়সে সোনিয়ার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে যেত, সেখানে গিয়ে কাঠ কাটত, আর বিকেলে সেই কাঠগুলো বাজারে এনে বিক্রি করত। এভাবেই কোনোরকম সংসার চলত। গ্রাম থেকে কিছু দূরেই এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের একটা অংশ রহস্যময় ছিল। ভয়ে সেই অংশে কেউ যেত না। সেই অংশ নিয়ে অনেক ভয়ানক কাহিনী প্রচলিত ছিল। একদিন সোনিয়ার মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। তার কাছে তার মায়ের সুস্থ থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে তাদের গ্রামের হাকিমকে ডেকে আনে তার মায়ের চিকিৎসা করার জন্য। হাকিম তখন বলল, সেই রহস্যময় জঙ্গলে এক বিশেষ জড়িবুটি আছে যা তোমার মায়ের জীবন বাঁচাতে পারে। তোমার মায়ের শরীরের এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে, সেই জড়িবুটির মাধ্যমেই তাকে সারিয়ে তোলা সম্ভব। একটা সময় ছিল যখন আমার চোখ ভালো ছিল, তখন আমি জঙ্গলে যেতাম আর পাহাড় থেকে জড়িবুটি সংগ্রহ করতাম। কিন্তু এখন আমার চোখের জ্যোতি কমতে শুরু করেছে, এখন আমি ঠিকমতো সবকিছু দেখতে পারি না। তখন সোনিয়া বলল, এই ওষুধ কি আমার মাকে সুস্থ করতে পারবে? তখন হাকিম কিছু সময় চুপ থেকে বলল, হে, এই জড়িবুটি তোমার মাকে সুস্থ করতে পারবে। এই জড়িবুটি জঙ্গলের সেই অংশে ফুটে যেখানে কেউ যায় না। এই অংশ রাজা বীর সিংহের খাজানার জন্য বিখ্যাত। সবাই বলে সেখানে যে যায় সে আর কখনো ফিরে আসে না। সোনিয়া বলল, আমি সেখানে যাব। হাকিম অবাক হয়ে বলল, গ্রামের কেউ যদি তোমাকে সেই দিকে যেতে দেখে তবে তুফান শুরু হয়ে যাবে। সেই জায়গায় শুধুমাত্র যারা খাজানা রক্ষণাবেক্ষণ করে তারা যেতে পারে, অন্য কেউ নয়। সোনিয়ার চোখে পানি চলে আসলো, সেই সাথে অদ্ভুত এক চমকও ফুটে উঠল। সে বলে উঠল, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই। যদি সে আমাকে ছেড়ে চলে যায় তবে আমি অনাথ হয়ে যাব। আমি যে কোনো বিপদের লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমার মাকে হারাতে প্রস্তুত নই। হাকিম চুপচাপ রইল। সে মনে মনে সোনিয়ার সাহসের প্রশংসা করতে লাগল। সেই রাতে পুরো গ্রাম যখন ঘুমিয়ে পড়েছিল তখন সোনিয়া ধীরে ধীরে তার বিছানা থেকে উঠে বসল আর দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এল। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে লাগল। রাস্তা নীরব ছিল, কিন্তু সোনিয়া সামনে এগিয়ে চলল। প্রতিটা কদমের সাথে সাথে তার হৃদস্পন্দন বেড়েই চলছিল। সে মনে মনে আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করছিল, হে আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও আর আমাকে রাস্তা দেখাও। তার হাতে ছোট্ট একটি মশাল ছিল, সেই মশালের আলোয় সে পথ চলছিল। সোনিয়া জঙ্গলের সেই দরজার কাছে এসে পৌঁছাল যেখান থেকে সামনে যাওয়ার অনুমতি কারও ছিল না। সেখানে পুরনো একটি কাঠের সাইনবোর্ড ছিল যাতে লেখা ছিল, এখান থেকে সামনে যাওয়ার অনুমতির কারও নেই। সোনিয়া লম্বা শ্বাস নিয়ে সেই রাস্তার দিকে সামনে আগ বাড়তে লাগল। যখন সে রাস্তা দিয়ে চলতে শুরু করল তখন তার অদ্ভুত এক অনুভূতি হল। হঠাৎ করে তা খুব বেশি ঠান্ডা লাগতে শুরু করল। মনে হচ্ছে বাতাসের মধ্যে কেউ এমন কিছু মিশিয়ে দিয়েছে যাতে তার খুব বেশি ঠান্ডা লাগছে। প্রতি কদম আগ বাড়ার সাথে সাথে তার এমন মনে হতো লাগল কেউ তার পিছু পিছু চলছে। কিছুক্ষণ পর আবার তার মনে হল সত্যিই কেউ তার পিছে হাঁটছে। সে তার পায়ের আওয়াজ পেল। সোনিয়া ভয় পেয়ে পিছু ফিরে তাকাল, কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না। তখন সে নিজের মনকে প্রশ্ন করল, এটা কি আমার মনের ভুল ছিল? তারপর সে আবার সামনে চলতে শুরু করল। কিছুক্ষণ পর সে আবার পায়ের আওয়াজ শুনতে পেল। সোনিয়া আবার ভয় পেয়ে পিছনে তাকাল। এবার সে পিছনে ফিরে তাকিয়ে সত্যিই ভয় পেয়ে গেল। সে দেখল তার পিছনে পায়ের নিশানা। কেউ মনে হয় তার পিছনে হেঁটে চলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এটা দেখে সে ভয় কেঁপে উঠল। সে তার হাতে থাকা মশালটি আরও শক্ত করে ধরল, কিন্তু সে থামল না। সে আবারও সামনে পথ চলতে শুরু করল। সে জানত হাকিম সাহেব যে জড়িবুটির কথা বলেছে সেটা জঙ্গলের শেষ সীমানায় আছে।
ধীরে ধীরে পায়ের আওয়াজ আরও তীব্র হতে লাগল। তখন সোনিয়া ভয়ে দৌড়াতে শুরু করল। সে এদিক ওদিক দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের এমন এক অংশে গিয়ে পৌঁছাল যেখানে চাঁদের আলো পৌঁছায় না। ঘন কালো অন্ধকার, চারিদিকে নীরবতা, হালকা হাওয়া বইছে। সোনিয়া চারিদিকে খুঁজতে লাগল সেই জড়িবুটি, কিন্তু সে কোথাও পেল না। সে তার বাড়িতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলল। তখন সোনিয়া তার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। এখন ভয় অশ্রু হয়ে তার চোখ দিয়ে ঝরছিল। তখন সোনিয়া বলে উঠল, মা, আমি তোমাকে সুস্থ করার জন্য জঙ্গলে এসেছিলাম, কিন্তু এখন আমি নিজেই জঙ্গলে হারিয়ে গেছি। তখন সে আবার সেই আওয়াজ শুনতে পেল। সে তার বুকে হাত দিয়ে বসেছিল, তার হৃদস্পন্দন দ্রুত চলছিল। সে এই আওয়াজ থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। তখন গাছের পিছন থেকে এক কালো ছায়া সামনে এসে দাঁড়াল। সোনিয়া ভয়ে কাঁপতে লাগল। সে তার চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর চোখ খুলে সে দেখতে পেল তার সামনে এক যুবক দাঁড়িয়ে আছে। সোনিয়াকে ভয় পেতে দেখে যুবকটি বলল, তুমি এখানে কি করছ? তখন সোনিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি এক বিশেষ জড়িবুটির সন্ধানে এখানে এসেছি, কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। যুবকটি চুপচাপ সোনিয়াকে দেখতে লাগল, যেন তার চোখের লুকানো রহস্য সে পড়ছিল। যুবকটি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাকে জঙ্গল থেকে বের করে তোমার বাড়িতে পৌঁছে দেব। সোনিয়া অবাক হয়ে ভাবল, এই যুবক এই জঙ্গলে কি করছে? এত নির্ভয়ে সে কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে, যখন এখানে আসার অনুমতির কারণেই? কিন্তু এই সময় সে প্রশ্ন করার বদলে তার পিছনে চলতে শুরু করল। যুবকটি অন্ধকার জঙ্গলে কোনো ভয় ছাড়াই নির্ভয়ে সামনে আগ বাড়তে লাগল। তাকে দেখে মনে হচ্ছে সে এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি রাস্তা, প্রতিটি রহস্যের সাথে গভীরভাবে পরিচিত। সোনিয়ার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। কে এই যুবক? সে এই গভীর ঘন জঙ্গলে কি করছে? গ্রামের কিছুটা কাছাকাছি এসে যুবকটি থেমে গেল আর সোনিয়াকে বলল তার বাড়িতে ফিরে যেতে। সোনিয়ার পিছনে ফিরে তাকিয়ে দেখল সেই যুবক আবার গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে যুবক গভীর অন্ধকারে মিলিয়ে গেল, যেন মনে হচ্ছে সেখানে কেউ ছিলই না। সোনিয়া তার বাড়িতে ফিরে আসল। সে যখন বাড়িতে ফিরে আসল তখন দেখল তার মা আগের থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। সোনিয়া হতাশ হয়ে তার মাকে বলল সে সেই জড়িবুটি খুঁজে পায়নি। তার মা হালকা হেসে তার হাত ধরে বলল, চিন্তা করো না মা, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু সোনিয়া তার মাকে হারাতে চায় না। পরের দিন হাকিম সাহেব যখন তার মাকে দেখতে আসল, তখন সে তার মাকে পরীক্ষা করে এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, আমার মনে হয় না সে 1 মাসের বেশি বাঁচতে পারবে। সোনিয়া অশ্রুসিক্ত চোখে বলল, আমি যদি সেই জড়িবুটি খুঁজে আনতে পারি তাহলে কি আমার মা বাঁচবে? হাকিম সাহেব কিছু সময় সোনিয়ার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু যদি সেই জড়িবুটি পাওয়া যায় তবে হয়তোবা তিনি বেঁচে যেতে পারেন। সোনিয়ার মনে আশার এক আলো ফুটে উঠল। সে বলল, ঠিক আছে, আমি আবার সেই জঙ্গলে যাব। তার মা তাকে বলল, রাতে সেই জঙ্গলে তুমি যাবে না। তখন সোনিয়া বলল, তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, যে কোনো কিছুর বিনিময়ে সেই জড়িবুটি খুঁজে আনব। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে লাগল, কিন্তু সে গতবারের মতো আর ভুল করতে চাইল না। তাই সে তার হাতে একটি থলিতে কিছু সাদা পাথর নিল। প্রতি কদম চলার সাথে সেই পাথরগুলোকে রাস্তায় ফেলে নিশানা তৈরি করল, যাতে সে ফিরে আসার রাস্তা খুঁজে পায়। সেই ঘন গভীর জঙ্গলে ঝোপঝাড় রাতের অন্ধকার ভয়ঙ্কর আওয়াজগুলো তার মনে অস্থিরতার ঝড় তুলল। কিন্তু তার মায়ের প্রতি তার ভালোবাসা আর মাকে বাঁচানোর তীব্র ইচ্ছা তাকে সামনে আগতে বাড়তে বাধ্য করল। সে নিজেকে বলতে লাগল, এটা কিভাবে হতে পারে? এই কথা বলে সে তার হাতে থাকা পাথরগুলোকে দেখতে লাগল। সে পথে প্রতি কদম চলার সময় একটি করে পাথর মাটিতে ফেলত, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি সেই পাথরগুলোকে তুলে ফেলত। ভয়ে সে কাঁপতে লাগল, তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু তারপরও সামনে চলতে লাগল। কারণ যেভাবেই হোক তাকে সেই জড়িবুটি খুঁজে বের করতে হবে, মাকে বাঁচাতে হবে। সে চলতে চলতে জঙ্গলের সেই অংশে সে পৌঁছে গেল। এখানের পরিবেশ আরও বেশি রহস্যময় ছিল। রাতের অন্ধকার, হালকা ঠান্ডা বাতাস, তার সাথে এক অদ্ভুত ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়েছিল। হঠাৎ তার পেছনে কারও উপস্থিতি সে অনুভব করল। সে পিছনে ফিরে তাকাতেই তার চোখ হয়রানি আর খুশিতে ভরে উঠল।
কারণ তার সামনে সেই নীল চোখওয়ালা যুবক দাঁড়িয়েছিল। সে চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল, চাঁদের আলোতে তার নীল চোখ চিকচিক করছিল। সোনিয়ার ভয় কিছুটা কমে গেল, কারণ এটা সেই যুবক যে গতকাল রাতে তাকে সাহায্য করেছিল। যুবকটি নরম গলায় বলল, তুমি প্রতি রাতে এখানে কি নিতে আসো? সোনিয়া ধীর গলায় বলল, আমি এক বিশেষ জড়িবুটি খুঁজতে এখানে আসি, যা আমার মাকে বাঁচাবার জন্য আমার প্রয়োজন। যুবকটি মনোযোগ দিয়ে তার কথা শুনল, তারপর নরম গলায় বলল, এই জঙ্গল সাধারণ মানুষের জন্য নয়, এখানে আসা অনেক বিপজ্জনক। তুমি যদি সত্যি তোমার মাকে বাঁচানোর জন্য এখানে এসে থাকো, তবে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সোনিয়ার চোখে আশার এক আলো ফুটে উঠল। সে খুশি হয়ে যুবককে বলল, তুমি কি সত্যিই আমাকে সাহায্য করবে? যুবকটি হালকা হেসে মাথার নেড়ে বলল, হে। তারপর গম্ভীর গলায় বলল, কিন্তু একটা শর্ত আছে, আমাকে তোমার বিশ্বাস করতে হবে, আর আমার দেখানোর রাস্তা তোমাকে চলতে হবে। কারণ এই জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে, আর কিছু জিনিস এমনও আছে যা তোমার দেখা উচিত নয়। এরপর সে যুবকটির পিছনে চলতে শুরু করল। তারা দুইজন জঙ্গলের গভীরে প্রবেশ করতে শুরু করল। তখন সোনিয়া বলল, আমি শুনেছি এই জঙ্গলে বিশেষ এক ধরনের জড়িবুটি ফুটে, আর আমি সেই জড়িবুটির সন্ধানে প্রতিদিন এই জঙ্গলে আসি, কিন্তু সেই জড়িবুটি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। নীল চোখওয়ালা যুবকটি মুচকি হেসে সোনিয়ার দিকে তাকিয়ে থাকল আর বলল, আমি তোমার সাহায্য করতে পারি। আমি জানি সেই গাছ কোথায় আছে, কারণ আমি এই জঙ্গলে থাকি। সোনিয়া চমকে উঠল, হয়রানি তার চোখে ফুটে উঠল। সোনিয়া বলে উঠল, তুমি জঙ্গলে থাকো? যুবকটি মাথা নেড়ে বলল, হে। যুবকটি বলল, এই জঙ্গল আমার ঘর, এ জঙ্গলের প্রতিটি গাছ লতাপাতা সবকিছুর সাথে আমি গভীরভাবে পরিচিত, এগুলো আমার জন্য অপরিচিত অচেনা নয়। তুমি যে গাছের সন্ধানে এখানে এসেছ, এটা এখান থেকে বেশি দূরে নয়। এই বলে যুবকটি হাত দিয়ে এক জায়গার দিকে ইশারা করল। সোনিয়া সামনে তাকিয়ে দেখল, সত্যি এখান থেকে কিছু দূরে একটি গাছ দেখা যাচ্ছে, যার পাতা থেকে অদ্ভুত এক ধরনের রশ্মি বের হচ্ছে। সোনিয়া দ্রুত দৌড়ে সেই গাছের কাছে এসে পাতাগুলো তুলে নিজের হাতে নিল। তার চোখে খুশির ঝিলিক ফুটে উঠল, যেন সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাতে পেয়েছে। সোনিয়া যুবকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। যুবকটি চুপচাপ মুচকি হাসি দিল, তার চোখের মাঝে অদ্ভুত খুশির ঝিলিক কাজ করছিল। সোনিয়া ধীর গলায় বলল, তুমি কি সব সময় এই জঙ্গলে থাকো? যুবকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এখানেই থাকি। আর আমি তোমাকে সব সময় দেখি, তুমি যখন সকালে কাঠ কাটতে আসো, যখন হয়রান হয়ে মাটিতে বসে গাছের সাথে কথা বলো, আমি সবকিছুই দেখি। আমার নজর সবসময় তোমার উপর থাকে। তাই আজ রাতে যখন জঙ্গলে আসলে, তখন আমি তোমার পিছু নিয়েছি। সোনিয়া অবাক হয়ে গেল, তার হৃদস্পন্দন দ্রুত চলতে লাগল। সোনিয়া এখন তার বাড়ির দিকে ফিরে যেতে লাগল। তার হাতে ছিল সেই বিশেষ জড়িবুটি, আর মনে ছিল অদ্ভুত প্রশান্তি। যখন সোনিয়া চলতে শুরু করল, তখন যুবকটি বলল, সোনিয়া। তখন সোনিয়া থেমে গেল আর বলল, কি? তখন যুবকটি বলল, তুমি কি আমার সাথে আবার দেখা করতে আসবে? তখন সোনিয়া মাথা নেড়ে বলল, হে, দেখা করতে আসব। তখন নীল চোখওয়ালা যুবকটির চেহারা খুশির ঝিলিক ফুটে উঠল। যুবকটির বলল, চলো, আমি তোমাকে তোমার ঘর অবধি পৌঁছে দেই। রাতের বেলা জঙ্গল নিরাপদ না। তখন সোনিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর সে যুবকটির পিছু পিছু চলতে শুরু করল। সোনিয়া যখন যুবকের সাথে পথ চলছিল, তখন তার অনুভব হল, যখন থেকে এই যুবকের সাথে তার পরিচয় হয়েছে, তখন থেকে জঙ্গলের অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ বন্ধ হয়ে গেছে, রাতের অন্ধকার দূর হয়ে গেছে, তার রাস্তার সব কঠিনতা দূর হয়ে গেছে। যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছে গেল, তখন যুবক থেমে গেল। তখন যুবকটি বলল, তুমি এখান থেকে একাই বাড়িতে যেতে পারবে? তখন সোনিয়া অবাক হয়ে বলল, তুমি আমার সাথে যাবে না? তখন যুবকটি বলল, তোমার দুনিয়ায় এখানেই শেষ, আর আমার দুনিয়া এখান থেকে শুরু। এই কথা বলে সে আবার জঙ্গলের দিকে চলে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পর যুবকটি ধোঁয়ায় মিলিয়ে গেল। সোনিয়া হয়রান হয়ে সবকিছু দেখতে লাগল। তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু তার হাতে থাকা জড়িবুটি তাকে অনুভব করাল, এটা কেন স্বপ্ন নয়, এটা সত্যি। পরের দিন সকালে সোনিয়া হাকিম সাহেবের হাতের জড়িবুটি দিয়ে বলল, এটা সেই জড়িবুটি যার কথা আপনি বলেছিলেন। হাকিম সাহেব যখন জড়িবুটিগুলো দেখল, তখন তিনি অবাক হয়ে গেল।
তখন তিনি বলে উঠল, সুবহানাল্লাহ, এগুলো সেই জড়িবুটি যার কথা আমি তোমাকে বলেছি। হাকিম সাহেব খুশি হয়ে সোনিয়ার দিকে তাকিয়ে বলল, এটা তুমি কিভাবে খুঁজে বের করলে? এই জড়িবুটি সবার চোখের আড়ালে থাকে। যারা এই জড়িবুটি খুঁজতে জঙ্গলে গিয়েছে তারা সবাই খালি হাতে ফিরে এসেছে। সোনিয়া ধীর গলায় বলল, আল্লাহ আমাকে সাহায্য করেছে, তাই আমি খুঁজে পেয়েছি। হাকিম সাহেব তার সাহসের প্রশংসা করে বলল, তুমি যে সাহস আর আত্মবিশ্বাসের সাথে তোমার মায়ের জন্য সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে এই জড়িবুটি নিয়ে এসেছ, তুমি সত্যিই প্রশংসার দাবিদার। এই জড়িবুটি শুধু তোমার মাকেই সুস্থ করবেন না, এই জড়িবুটি আরও অনেক রোগেরও মহা ওষুধ হিসেবে কাজ করবে। হাকিম সাহেব কিছু সময় চুপ থেকে বলল, এই জড়িবুটির ব্যাপারে কাউকে কিছু বলো না। সোনিয়া অবাক হয়ে বলল, কিন্তু কেন? হাকিম সাহেব ধীর গলায় বলল, এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। পুরনো কাহিনীতে শোনা যায় এই জঙ্গলের খাজানা এক সাপ রক্ষণাবেক্ষণ করে। অনেক লোক এই খাজানার সন্ধানে সেই জঙ্গলে গিয়েছিল, কিন্তু কেউ আর ফিরে আসেনি। শুনেছি সেই খাজানা যে হাসিল করার চেষ্টা করে সেই সাপ তাকে দংশন করে। কথা শুনে সোনিয়া অবাক হয়ে গেল। সে হাকিম সাহেবকে কিছু বলতে চেয়েছিল, হাকিম সাহেবের কাছ থেকে কিছু জানতে চেয়েছিল, কিন্তু কিছুটা ভেবে সে চুপ হয়ে গেল। সোনিয়ার মনে পড়ল সেই নীল চোখওয়ালা রৌদ্রসময় যুবকটির কথা। হাকিম সাহেব ঔষধ বানাতে ব্যস্ত হয়ে পড়লেন আর সোনিয়া তার ঘরের দিকে ফিরে গেল। এখন তার মনে দুইটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এক তার মায়ের সুস্থতা, দুই জঙ্গলের সেই যুবক যাকে সে কথা দিয়েছিল তার সাথে সে আবার দেখা করবে। পরের দিন হাকিম সাহেব সোনিয়ার মায়ের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করলেন। ওষুধ কয়েকবার ব্যবহার করার পর সোনিয়ার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল, কিন্তু সোনিয়ার অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু হল। ঘরে খাবার মতো কিছু ছিল না, তার জমানো সব টাকা শেষ হয়ে গিয়েছিল। তাই সোনিয়া ভাবল সে আবার জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর সেগুলো বিক্রি করবে। সোনিয়া জঙ্গলে গিয়ে কাঠ কেটে কাঠগুলো একত্র করল। যখন কাঠগুলো নিজের কাঁধে উঠানোর জন্য নিচু হল তখন কেউ একজন এসে সেই লাকড়িগুলো তার কাঁধে তুলে নিল। সোনিয়া হয়রান হয়ে সামনে তাকাল, তখন দেখল সেই নীল চোখওয়ালা সুদর্শন যুবকটি তার সামনে দাঁড়িয়ে আছে। সোনিয়া তাকে দেখে মুচকি হাসল। তখন যুবকটি বলল, আমি আছি না তোমার সাহায্য করার জন্য, এত চিন্তা করার কি আছে? তখন সোনিয়া বলল, তার দেয়া জড়িবুটির চিকিৎসাতে তার মার অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। যুবকটি হালকা হেসে বলল, যতক্ষণ আমার সাহায্যের তোমার প্রয়োজন হবে ততক্ষণ আমি তোমাকে সাহায্য করতে থাকব। এভাবেই দিন যেতে লাগল। মাঝে মাঝেই সেই যুবকটি সোনিয়ার লাকড়ি নিজের কাঁধে করে তার বাড়িতে পৌঁছে দিত। ধীরে ধীরে সোনিয়ার অবস্থা পরিবর্তন হতে লাগল। সেই যুবকের জন্য সোনিয়ার মনে অদ্ভুত অনুভূতি হতো। সে জঙ্গলে এসে যুবকটির জন্য অপেক্ষা করত। যুবকটি এলে তার চেহারায় খুশির ঝিলিক ফুটে উঠত। একদিন সোনিয়া তার বান্ধবী নাদিয়াকে তার ভালোবাসার কথা জানাল। নাদিয়া অবাক হয়ে গেল। সোনিয়া বলল, জঙ্গলে সে প্রতিদিন যুবকের সাথে দেখা করে আর তার চোখও তারই মতো নীল রঙের। নাদিয়া সোনিয়াকে বলল সেও তার সাথে দেখা করতে চায়। পরের দিন সোনিয়া নাদিয়াকে সাথে নিয়ে জঙ্গলে গেল, কিন্তু যুবক এলো না। নাদিয়া সোনিয়াকে বলল, তুমি না বললে সে প্রতিদিন জঙ্গলে আসে, তবে আজকে কেন আসলো না? তারা দুজন হতাশ হয়ে ফিরে যেতে লাগল। ঠিক তখন ঝোপের মধ্যে থেকে কিছু একটা আওয়াজ আসল। নাদিয়া চিৎকার করে উঠল, বলল, সোনিয়া জলদি ভাগো, সেখানে অনেক বড় এক সাপ লুকিয়ে আছে। তারা দুজন ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পৌঁছাল। সেই দিন বিকালে তার দরজায় কড়া নড়ে উঠল। সোনিয়া দরজা খুলে দিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে অবাক হয়ে দেখল যে লাকড়িগুলো সে জঙ্গলে ফেলে এসেছিল সেগুলো সব তার দরজার সামনে রাখা। পরের দিন সোনিয়া আবার একা জঙ্গলে গেল। কিছুক্ষণ পর সেই নীল রঙের চোখওয়ালা যুবকটি চলে এল। তখন সোনিয়ার রেগে গিয়ে বলল, যখন কালকে আমি নাদিয়াকে নিয়ে এসেছিলাম তখন কেন তুমি আসোনি? যুবকটি বলল, আমি অপারগ ছিলাম, আমার না আসাই তোমাদের জন্য ভালো ছিল। তখন যুবকটি অনেক মূল্যবান একটি হীরার হার সোনিয়াকে দিল। সোনিয়া অবাক হয়ে বলল, এত মূল্যবান হার আমার জন্য? যুবকটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, এ মূল্যবান হারটি তোমার বাবার উপকারের ফল। তোমার বাবা একজন সাপুড়ে ছিল, সে আমাকে লালন পালন করেছিল। আমি মানুষ নই, আমি একজন ইচ্ছাধারী নাগ। এটা জানার পরে তোমার বাবা আমাকে লালন পালন করেছিল, তারপর আমাকে জঙ্গলে মুক্ত করে দিয়েছিল। এখন আমি একজন শক্তিশালী নাগ, তাই আমি তার শুকরিয়া আদায় করতে এসেছি।
কিন্তু আফসোস তোমার বাবা এখন আর এই দুনিয়াতে নেই। কিন্তু যখন আমি জানতে পারলাম তুমি তার মেয়ে তখন আমি তোমাকে সাহায্য করলাম। এই কথা বলে যুবকটি ধীরে ধীরে তার আসল রূপে ফিরে গেল। সোনিয়া তার চোখের সামনে সেই যুবকটিকে একটি শক্তিশালী ইচ্ছাধারী নাগে পরিণত হতে দেখল, তারপর সে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সোনিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল, সোনিয়ার মন ভেঙে গেল। সে তার ভালোবাসার কথা তাকে যুবকটিকে জানাতে পারল না, তার আগে সে জানতে পারল সে যাকে ভালোবাসে সে এক ইচ্ছাধারী নাগ। সোনিয়ার হৃদস্পন্দন তখনও অস্বাভাবিকভাবে দ্রুত চলছিল। তার মন ভেঙে গিয়েছিল, যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। যাকে সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিল, সেই নীল চোখের যুবকটি যে একজন ইচ্ছাধারী নাগ, এই কঠিন সত্যটা তাকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। তার ভালোবাসার কথা সে আর জানাতে পারল না। স্বপ্নেরা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল, আর এক গভীর শূন্যতা তাকে গ্রাস করল। সে সেখানেই জঙ্গলের ভেতরের সেই ঝোপের সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বাতাস বইছিল, গাছের পাতা সরসর করছিল, কিন্তু সোনিয়ার কানে যেন কিছুই আসছিল না। তার মস্তিষ্কে কেবল একটি চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সে ভালোবাসে একজন নাগকে। যে নাগ তার বাবার জীবন বাঁচিয়েছিল, যে নাগ তাকে এত মূল্যবান হার উপহার দিয়েছে, সেই নাগই তার স্বপ্নের পুরুষ। কিন্তু তাদের সম্পর্ক যে অসম্ভব তা উপলব্ধি করতে পেরে তার হৃদয় দগ্ধ হচ্ছিল। অন্ধকার ঘনিয়ে আসছিল। জঙ্গলের গাঢ় ছায়া তাকে ঘিরে ধরতে শুরু করল। কিন্তু সোনিয়ার হুঁশ ছিল না। সে এতটাই হতবিহ্বল ছিল যে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিল। কতক্ষণ সে এভাবে দাঁড়িয়েছিল তার কোনো ধারণাই ছিল না। ধীরে ধীরে যখন রাতের শীতল বাতাস তার গায়ে কাঁটা ধরিয়ে দিল, তখন সে বাস্তবে ফিরল। তার চোখ দুটি অশ্রুতে ভরে উঠল। সে জানত এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। কিন্তু কোথায় যাবে সে? বাড়ি ফিরবে কিভাবে? এইসব কথা নাদিয়াকে বলবে নাকি বলবে না? হাজারো প্রশ্ন তার মনে ভিড় করল। অবশেষে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে সোনিয়া সেখান থেকে পা বাড়াল। তার চলার পথের কোনো গতি ছিল না, যেন সে এক অস্থির আত্মার মতো ভেসে যাচ্ছিল। তার মন জুড়ে ছিল এক অব্যক্ত যন্ত্রণা, এক অসীম শূন্যতা। সে হারটি বুকের সাথে শক্ত করে চেপে ধরল। এই হারটি শুধু একটি মূল্যবান অলংকার ছিল না, এটি ছিল তার বাবা আর সেই ইচ্ছাধারী নাগের সম্পর্কের প্রতীক, আর একই সাথে সোনিয়ার অপূর্ণ ভালোবাসার এক করুণ স্মৃতি।